রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। নমস্কার, আমি তপজা। মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। বাংলাদেশের ক্রোনোলজিটা দেখুন। 1975 সালের 15ই আগস্ট ভোর, নিজের বাড়ি 32 নম্বর ধানমন্ডিতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নৃশংসভাবে সপরিবারে খুন হন। হত্যাকাণ্ড চালিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর একদল সদস্য, যারা আবার ছিল পাকিস্তানপন্থী এবং মার্কিন গোয়েন্দা বাহিনী CIA-র ষড়যন্ত্রের অংশ। এই হত্যাকাণ্ডটিকে বাংলাদেশের অসামরিক গণতন্ত্রের রাজনীতিতে প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ হিসেবে বলা হয়। লরেন্স লিফশুল্টস এই ঘটনাটিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাবিত পাকিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত ভারতের মধ্যে ঠান্ডা যুদ্ধের ফলাফল হিসেবে চিহ্নিত করেছেন। তারপর থেকে বাংলাদেশে 15ই আগস্ট প্রতি বছর একটি জাতীয় শোক দিবস, সরকারি জাতীয় ছুটির দিন। আর ভারতে ওই দিনটাতেই স্বাধীনতা দিবস। পাকিস্তানের স্বাধীনতা দিবস তার ঠিক একদিন পরে, মানে 16ই আগস্ট। ক্রোনোলজিটা শিখলেন। কাট টু ফ্ল্যাশব্যাক 1946 সাল, ঠিক 29 বছর পিছনে। চলুন আমরাও চলে যাই সেই 29 বছর পিছনে। গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল 16ই আগস্ট থেকে 19শে আগস্ট 1946 সাল। দেশভাগের আবহে গোটা দেশ হিন্দু মুসলিম বাটোয়ারা করতে ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দিয়েছিল অবিভক্ত বাংলার সুরাবর্তী সরকার। শেখ মুজিবুর রহমান তখন সুরাবর্তী ঘনিষ্ঠ ছাত্র নেতা, সম্ভবত কোনো একটি জেলার দায়িত্বে তিনি ছিলেন। যে সময় বাংলার রাজধানী কলকাতা ও তার লাগোয়া অংশকে চাওয়া হয়েছিল পাকিস্তানের অংশ হিসেবে, তবে বাংলার বেশিরভাগ মানুষ কিন্তু সেটা চাননি। বাধা দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ হিন্দু বাঙালি নেতারা। সুরাবর্তী সরকারের মদতে দাঙ্গা লাগানো হয়েছিল হিন্দু এলাকায়, যার ফলে 5 থেকে 10 হাজার মানুষ খুন হয়েছিলেন। আহত হয়েছিলেন কতজন? 15,000 বাঙালি। সংখ্যাটা মনে রাখবেন, আহত হয়েছিলেন 15,000 বাঙালি। প্রতিরোধে উঠে এসেছিলেন অসংখ্য বাঙালি হিন্দু। গোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারা উঠে এসেছিলেন, যিনি পরবর্তীকালে পরিচিত হবেন গোপাল পাঁঠা হিসেবে। ক্রোনোলজিটা বুঝুন। 1975 সাল থেকে 1990 সাল, বঙ্গবন্ধু খুনের পর এক টানা 15 বছর। তখন সামরিক শাসন চলছে বাংলাদেশে। প্রথমে মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান, পরে আরেক একনায়কতন্ত্রী লেফটেন্যান্ট হুসেন মোহাম্মদ এরশাদের পদানত ছিল স্বাধীন নবীন গণরাষ্ট্র বাংলাদেশ। সামরিক নিপীড়ন নির্যাতনে তখন প্রাণ ওষ্ঠাগত বাংলাদেশের সাধারণ মানুষের। তারা মুক্তি চাইছিলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত হলো গণতন্ত্রের ওয়ার্ম আপ, গা ঘামানো। কেয়ারটেকার সরকার পরিচালিত হলো চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে। 1996 সালে ফের গণতন্ত্রের মুখ দেখল বাংলাদেশ। ঠিক 4 মাসের ব্যবধানে দুবার জাতীয় নির্বাচন হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশ করার কারিগর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, পাকিস্তানপন্থী জেনারেল জিয়াউর রহমান, তাদের হাতেই তৈরি হয়েছিল বাংলাদেশের ন্যাশনাল পার্টি বা BNP। পাকপন্থী সেনা লেফটেন্যান্ট এরশাদের তৈরি জাতীয় পার্টি ও জামাত-এ-ইসলামের বাংলাদেশ। কেয়ারটেকার সরকারের দেখভাল হয়েছিল সেই নির্বাচনে। সাল 1996। ফের গণতন্ত্রের বসন্ত এসেছিল বাংলাদেশে জুন মাস নাগাদ। 1975-এর পর 1996, 21টা বছর সময় লেগেছিল বাংলাদেশের বুকে গণতন্ত্রকে ফেরাতে। ক্রোনোলজি দেখুন। কাট টু 2024, ঠিক 28 বছর পর, ফের জুন জুলাই মাস, বাংলাদেশে হাসিনা সরকার কোটা নীতির বিরোধী ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করলো সেই পুরনো শক্তি। ছাত্র আন্দোলনকে পরিণত করা হলো ভারত বিরোধী আন্দোলনে। ঘোষণা দেওয়া হলো ভারতের আগ্রাসনে রয়েছে বাংলাদেশ। আর অগস্টের 5 শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হলেন। কারা বাধ্য করলো? সেই ছাত্র জনতা আন্দোলন।
পিছনে কিন্তু সেই মার্কিনী হাত, সঙ্গে দেশের ভিতরের পাকপন্থীর রাজনৈতিক দল, উগ্র মুসলিম জনগোষ্ঠী। মূল সুতো যার হাতে সে হলো ডোনাল্ড লু, চীন বংশোদ্ভূত মার্কিন ডিপ্লোম্যাট। 2001 সাল থেকে আমেরিকায় দক্ষিণ ও মধ্য এশিয়ায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে তিনি কাজ করেছেন, যার মূল লক্ষ্য যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে মার্কিন প্রভাবটা বাড়িয়ে ফেলা। বর্তমানে মধ্য ও দক্ষিণ এশিয়ায় মার্কিনী প্রভাব বাড়ানোর কাজ করছেন এই ডোনাল্ড লু। এর আগে তিনি কিরগিজস্তানে কাজ করেছেন। 2015 থেকে 2018 এই ডোনাল্ড লু ছিলেন আলবেনিয়ায়। যেমন কিরগিজস্তানে তেমনি আলবেনিয়াতেও জামানা বদলের কারিগর হিসেবে কাজ করেছেন এই মার্কিনী কূটনীতিক। একই কাজ করেছেন মধ্য এবং দক্ষিণ এশিয়ায়, পাকিস্তানে, শ্রীলঙ্কায়। বিভিন্ন দেশে সরকার বিরোধী শক্তিকে মদদ দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারকে মার্কিন অভিমুখে বদলে দেওয়াটাই তার এক এবং একমাত্র কাজ। আর ঠিক সেই ফাঁদে পা দিয়েছেন বাংলাদেশের আন্দোলনকারীরা, যেখানে কট্টর পাক মার্কিনপন্থী বিএনপি, জামাত ও জাতীয় পার্টি হাত মিলিয়েছে। ক্রোনোলজিটা বুঝুন। 28 বছর গণতন্ত্রের পর ফের বাংলাদেশের মানুষ এখন হাতের পুতুল, পুতুল পাক মার্কিন ষড়যন্ত্রের। মধ্যবর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে সেই দেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে, যার বিরুদ্ধে রয়েছে 157টি অভিযোগ, যার সবচেয়ে বড়টি হলো গরিব বাংলাদেশের দরিদ্র মানুষকে মাইক্রো ফিন্যান্সের নামে ঋণ জালে জড়িয়ে ফেলা। গ্রামীণ ব্যাংক পরিচালনা নিয়েও অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে বাংলাদেশের এই ব্যক্তির বিরুদ্ধে। ঠিক সেই কারণে কি বাংলাদেশে পা দেওয়ার আগেই বিশেষ আদালত সমস্ত অভিযোগ খারিজ করে ইউনুসের? যে ইউনুসের নোবেল পাওয়ার পক্ষে সবচেয়ে বেশি সওয়াল করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নিজে। বর্তমানে মোহাম্মদ ইউনুস আমেরিকা পরিচালিত একটি সংস্থার মূল মাথা, যার কাজ হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুদ্র ঋণের নামে সকলকে বেঁধে ফেলা। সেইটাই এবার হবে না তো বাংলাদেশের বুকে? মধ্যবর্তী সরকারের 6 মাথাই এনজিওর মালিক। তাহলে কি বাংলাদেশে এবার থেকে এনজিও সরকার চলবে? এনজিওরা স্রেফ দুয়ে নেবে সম্পদ। কি তাহলে 2 2 4 হচ্ছে তো বাঙালি? বোঝা যাচ্ছে ক্রোনোলজি? তাহলে স্বাধীন বাংলাদেশ আবার পরাধীন হলো, পাক মার্কিন দাসত্বের কাছে পরাধীন হলো, পুতুল হলো পাক মার্কিন ধর্মীয় উন্মাদনা ছড়ানোর কারিগরদের কাছে। আর সেই কারণে কি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার বসন্ত এলো বাংলাদেশে? স্বাধীন বাংলাদেশ আবারও হাতের পুতুল হলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।